ম্যাডাম কেউ আছেন নাকি? ম্যাডাম মনে হচ্ছে ভেতরে কেউ নেই। কোথায় গেল? ও তো কিছু বলেও নি। আপনি মোবাইলে ফোন করে দেখেননি ম্যাডাম? আরে ফোনেই তো পাচ্ছি না ওকে। গোপী, তুমি একটা কাজ করো, পিছনে দেখো তো কোনো দরজা আছে কিনা। ঠিক আছে ম্যাডাম। প্রতীক্ষা, প্রতীক্ষা। ম্যাডাম দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ঘরের মধ্যে সবকিছু ছড়িয়ে পড়ে আছে ম্যাডাম। হ্যাঁ, এখানে কিছু তো হয়েছে। প্রতীক্ষার নিশ্চয়ই কিছু হয়েছে গোপী। আর খুব দুর্গন্ধও আসছে। প্রতীক্ষা, প্রতীক্ষা। প্রতীক্ষা, প্রতীক্ষা। ভগবান করুক ওর যেন কিছু না হয়। গোপী, আমার খুব ভয় করছে। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, উপরবেলা যা করে ভালোর জন্যই করে। আপনার বন্ধুও ভালো থাকবে ম্যাডাম। আমার অনেক আগে আসা উচিত ছিল। চলুন ম্যাডাম ভেতরে গিয়ে দেখি। হ্যাঁ গোপী, চলো। গোপী, তুমি একটা কাজ করো, তুমি এ ঘরে দেখো, আমি ওপরে দেখছি। আচ্ছা ম্যাডাম। প্রতীক্ষা, প্রতীক্ষা, প্রতীক্ষা। কি কি বাজে গন্ধ আসছে এখানে। এখানে তো একটু বেশি গন্ধ আসছে। মনে হয় এই আলমারি থেকে আসছে। আচ্ছা, কিছু জানা গেল? লাশ তো অনেকদিন আগের স্যার। গোপী, এসো। ওকে স্যার। হ্যাঁ গোপী, হ্যাঁ স্যার। বলো। তুমি জানলা ভেঙে ঘরে ঢুকেছো তো? না স্যার, আমি ওটা খুলিনি স্যার, ওটা তো খোলাই ছিল। জানলা খোলা ছিল আর দরজা বন্ধ ছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, যাও বাইরে গিয়ে দাঁড়াও, নড়বে না কিন্তু। আগে চলো যাও। নাতাশা, ইয়েস স্যার। এই ঘরে যতগুলো জিনিস আছে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে দেখো, কোনো জিনিস যেন বাদ না যায়, কেমন? Yes, sir. ভালো করে দেখো। ওকে স্যার। মোনা কোথায়? হ্যাঁ মোনা, এবার বলো। এসিপি স্যার, হুম, আসলে আমার খুব চিন্তা হচ্ছিল।
প্রতীক্ষার ব্যাপারে। আমার ভয় করছিল ওর কিছু হয়ে যায়নি তো। ও আমার ফোনই আনসার করছিল না স্যার। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে এইভাবে আসার কি দরকার ছিল? স্যার ও খুব চিন্তায় ছিল। কি কারণে ও দুশ্চিন্তা ছিল? আনসারিং মেশিন? ও আমায় বলেছিল ওর জবে থেকে বিয়ে হয়েছে হ্যাঁ, ওর স্বামী ওকে খুব জ্বালাতন করে, কথায় কথায় মারধর করে। তারপর ও পুলিশে কোনো রিপোর্ট লেখায়নি? স্যার সেটা আমি জানি না। কেন জানো না? তুমি তো ওর খুব ভালো বান্ধবী ছিলে। আজ যখন ওকে আমি আবার ফোন করলাম, হুম। ও আমার ফোনের আনসারই দিল না। মনে হলো ওর কিছু একটা হয়েছে, তাই আমি এখানে এলাম। যখন ভিতরে আসলেন আপনি এখানে একজন লোকের লাশ দেখতে পেলেন। লোকের লাশ? আগে হ্যাঁ, এটা আপনার বন্ধু প্রতীক্ষার লাশ নয়, এটা কোনো ব্যক্তির লাশ যে মারা গেছে বেশ কয়েকদিন আগে। আর মোনা, ওই যে লাশ যেটা আমরা ঘরের ভেতর থেকে পেয়েছি, সেটা তোমার বান্ধবী প্রতীক্ষার স্বামীর লাশ নয় তো? অত প্রতীক্ষা ওকে মেরে দিয়ে পালিয়ে গেছে? হ্যাঁ, সেসব আমি কি করে জানবো? স্যার, এই ফটোটা পেলাম স্যার, আর ডকুমেন্টসের কিছু ছেঁড়া অংশ। হ্যাঁ স্যার, এটাই প্রতীক্ষা আর এটা বিক্রম। ও দেখি তো একটু এই লিগ্যাল ডকুমেন্টসে কিছু আছে কিনা। এগুলো তো প্রপার্টি ট্রান্সফারের পেপার মনে হচ্ছে অভিজিৎ। পাওয়ার অফ অ্যাটর্নি। স্যার, ঘরের অবস্থা দেখে মনে হয় পেপারের জন্য ঝামেলা হয়েছিল, আর সেই ঝামেলার যেটাই পেপার ছেঁড়া হয়। কি মনা, তোমার বান্ধবী প্রতীক্ষা খুব বড় লোক? মানে ওর অনেক টাকা আছে? হ্যাঁ স্যার, নিজের মা বাবার একমাত্র মেয়েও। সব প্রপার্টি তো ওরই নামে। ও স্যার, হ্যাঁ হ্যাঁ নাতাশা, কিছু পেয়েছো তুমি? স্যার এই আনসারিং মেশিনে কিছু মেসেজ রয়েছে। মেসেজগুলো প্লে করিয়েছিলে? ইয়েস স্যার। তাহলে ওখান থেকে কিছু পাওয়া যেতে পারে? বিশেষ কিছু নয় স্যার। আচ্ছা, কোনো ব্যাপার না। অভিজিৎ, দেখো তো লাস্ট কল কাকে করেছে। হ্যালো, এটা কোথাকার নাম্বার? চেহা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ওকে, এই নাম্বার থেকে আপনার কাছে কখন ফোন এসেছিল? ওকে ওকে ওকে, কোন জায়গায়, কার নামে? ওকে, কি আইসি, ওনার কোনো মোবাইল নাম্বার পেয়েছিলেন আপনি? আচ্ছা প্লিজ দিন। 2032। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। 23শে মার্চ এখান থেকে শেষ ফোনটা করা হয়েছিল। একটা এয়ার টিকিট বুক করা হয়েছিল বিক্রমের নামে। 23শে মার্চ? ইয়েস স্যার। তার মানে এই বাড়িটা 3 মাস বন্ধ ছিল? স্যার এর মানে হলো যে এই খুনটা 3 মাস আগে হয়েছে। হ্যাঁ, হতে পারে। 3 মাস ধরে যে বাড়ি বন্ধ ছিল। আর একটা কথা স্যার, হ্যাঁ, টিকিটটা আফ্রিকা যাওয়ার জন্য কাটা হয়েছিল, কিন্তু ওই দিন বিক্রম আফ্রিকাতে যায়নি। কি? ফ্লাইটে সেদিন ওঠেইনি। ও অভিজিৎ, একবার বিক্রমকে ফোন করে দেখো তো, দেখো তো কি বলে। স্যার, কিন্তু কেউ কিছু তো এখানে দেখে থাকবে। নাতাশা, সব প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করো। আমার তো আগে থেকে সন্দেহ ছিল একদিন একদিন এরকম হবে। কেন, কিসের সন্দেহ? প্রতীক্ষার বিক্রমের রোজ 3 লড়াই ঝগড়া হতো। ও তো প্রতীক্ষার বাইরে আসা যাওয়াই বন্ধ করে দিয়েছিল, বারবার প্রাণে বাড়ার হুমকি দিত ওকে। তাহলে তোমার মনে হয়েছে যে প্রতীক্ষাকে ও মেরে ফেলতো? হ্যাঁ, তাহলে তোমরা ওকে সাহায্য করনি কেন? অন্তত পুলিশে রিপোর্ট লেখাতে পারতে। আমি তো অনেকবার ভেবেছিলাম স্যার, কিন্তু ওই আমাকে বারণ করলো যে আমরা ঝামেলায় পড়ে যাব, তাই করিনি। আপনার ভয় পাওয়ার কারণে একজন মেয়ের জীবন বিপদে পড়েছে, বুঝলেন আপনি? 3 মাস ধরে এই বাড়িতে কেউ নেই, তোমরা একবার খোঁজ নিতে পারতে। স্যার, আমরা ভেবেছিলাম ওনারা অন্য বাড়িতে গেছেন। আচ্ছা, গত 3 মাসে আপনারা এখানে আর কাউকে দেখেছেন বাড়ির আশেপাশে ঘুরতে ফিরতে? না স্যার। স্যার আমার তো মনে হয় এই বিক্রমই প্রতীক্ষাকে কিছু একটা করেছে। যদি বিক্রম প্রতীক্ষার কিছু করে থাকে, তাহলে ও আমাদের হাত থেকে বাঁচতে পারবে না, বুঝেছেন?
স্যার মনে হয় এই লাশটাকে কোনো মিউজিয়াম থেকে আনা হয়েছে। হ্যাঁ সারিকা, আমারও তো মনে হচ্ছে সেই রকম কিছু। আমারও মাথা ঘুরে গেছে। তাহলে স্যার খুন হয়নি এই মানুষটার? বুঝতে পারছি না, মাথায় আসছে না যে এই লোকটিকে খুন করা হয়েছে না কোনো অসুখে মারা গেছে। সালুকে এর কি ধরনের অসুখ ছিল? খুব কঠিন অসুখ ছিল বস, বংশগত অসুখ, এলইডিসি। কিরকম অসুখ এটা ডক্টর সালুকে? বস, এটা এমন একটা অসুখ যদি পরিবারের কারো একজনের হয় তো বাকি লোকদেরও হয়। তার মানে একের পর এক সবারই হতে পারে এটা? একদম ঠিক। তার মানে বাড়ির কারোর হয়েছে মানে এরও হয়েছে? ঠিক বলেছ। তাহলে সালুকে অসুখটা কি সেটা তো আমাকে বলবে। সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া? হ্যাঁ, এটা এক ধরনের ব্লাড ডিসঅর্ডার বস। এদিকে এসে বলছি, এ দেখো, এ দেখছো, এই ক্ষেত্রে ব্লাড সেলগুলো এই রকম হয়ে যায় বস, রক্তে হিমোগ্লোবিন বাড়েই না। ও সালুকে, এই লোকটার কত বয়স হতে পারে? আমার মনে হয় এই লোকটির বয়স 50 থেকে 60 বছরের মধ্যে হবে। ও, তার মানে স্যার এই লাশটা বিক্রমের নয়? হ্যাঁ, প্রতিবেশীরা তো আমাদের বলল যে বিক্রম আর প্রতীক্ষা ছাড়া ওই বাড়িতে আর কেউ থাকেই না। হ্যাঁ স্যার, কি জানে এই লোকটা ওখানে কিভাবে এসে মরলো। স্যার, হ্যাঁ স্যার আপ ওই মনিটরটা দেখবেন একটু প্লিজ। এই দেখুন স্যার, এখানে কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে এর মাথায়, আর যার কারণে এর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে, আর মাথায় আঘাত লাগার কারণে মৃত্যু হয়েছে এর। স্যার, হ্যাঁ কাজল, স্যার বিক্রমের নাম্বার যেটা আমাদেরকে ট্যুর কোম্পানি দিয়েছিল ওই নাম্বারটা নিয়ে আমরা টেলিফোনের লোকদেরকে জিজ্ঞেস করেছি। কি জানা গেছে? স্যার এই নাম্বারটা এখন বিক্রমের নয়। বিক্রমের নয়? তাহলে হ্যাঁ, এটা স্যার। কার? এই নাম্বার অন্য কাউকে দেওয়া হয়েছে, কারণ বিক্রম এই নাম্বারটা বন্ধ করে দিয়েছে। স্যার একটাই রাস্তা আছে, এটাকে আমরা নিউজ পেপারে দিয়ে দিই। না কাজল, তাতে বিক্রম সতর্ক হয়ে যাবে আর পালিয়ে যাবে ও। স্যার আমরা ওর মা বাবার অ্যাড্রেস বের করেছি, গুড। যেটা ও মোবাইল নেওয়ার সময় ফর্মে লিখেছিল, ওর পার্মানেন্ট অ্যাড্রেস। তাহলে একটা কাজ করো, ওই বিক্রমের বাড়ি গিয়ে ওর মা বাবার সাথে কথা বলো, কথা বলে খোঁজ নেওয়ার চেষ্টা করো কোথায় লুকিয়ে বসে আছে এই বিক্রম। আরে কিছু মনে করো না বাবা, তোমাদের তো চিনলাম না। আসল ব্যাপারটা হলো প্রথমবার এলাম আমরা। হ্যাঁ, আচ্ছা, এটা বিক্রমের বাড়ি? এটা বিক্রমেরই বাড়ি, কিন্তু তোমরা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? না স্যার, বিক্রম এখানে থাকে না, মানে আমাদের সাথে থাকে না স্যার। অনেক মাস ধরে আমি ওকে দেখিনি, বা এটা বলতে পারেন যে বছর ঘুরতে গেল ওর মুখটাও দেখিনি। হ্যাঁ, আমাদের সাথে সম্পর্ক ভেঙে দিয়েছে। সম্পর্ক ভেঙে দিয়েছে? কিন্তু কেন? ব্যাস, আমাদের সাথে ওর বনিবনা হচ্ছিল না। ও কি কখনো ফোনও করেনি আপনাদের? বছর ঘুরতে গেল ও একটাও ফোন করেনি। এখনো কোথায় আছে সেটাও জানি না। দেখুন, আপনাদের দুজনকে আমি আরও একটা সুযোগ দিচ্ছি। আপনাদের বিক্রম সম্পর্কে যা কিছু জানা আছে এখনই বলে দিন, পরে হয়তোবা এ সুযোগ আর পাবেন না আপনারা। বুঝেছেন? না স্যার, যতটুকু জানতাম আমরা বলে দিয়েছি, এর বেশি তো আমরাও কিছু জানি না। আগে না, আপনি এখনো কিচ্ছু বলেননি। স্যার, আমরা তো ওদের দুজনের মাঝে কথা বলার কোনো প্রয়োজনই মনে করিনি। আমরা এখন আসি। বিক্রমের ব্যাপারে যদি কিছু জানতে পারেন তো এটাই ভালো হবে যে আমাদের জানিয়ে দেবেন ফোনে। এই মহিলাকে আমার সন্দেহ হচ্ছে, নজর রাখো। বিবেক, আনসারিং মেশিনের সমস্ত রেকর্ডস চেক করেছো? সমস্ত মেসেজ চেক করেছি স্যার। বেশিরভাগই মেসেজ বিক্রম প্রতীক্ষাকে করেছে। তার মধ্যে বেশ কিছু মেসেজে একটা অদ্ভুত পাখির ডাক শুনতে পাওয়া যাচ্ছে। আমি বার্ড এক্সপার্টকে ডেকেছি স্যার। গুড স্যার। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যালো স্যার, আমার নাম গৌতম, আমি বার্ড এক্সপার্ট। গ্রেট। আগে গৌতম বাবু, দেখুন আমাদের কাছে কিছু পাখির ডাক রেকর্ড করা আছে। ইয়েস স্যার। আমরা চাইছি যে আপনি সেগুলো শুনে বলুন ওটা কোন পাখি এবং সেটা কোথায় পাওয়া যায়। হ্যাঁ স্যার, এক্ষুনি বলে দিচ্ছি। প্লিজ আসুন।
স্যার এটা গ্লুগো পাখির আওয়াজ। গ্লুগো? আগে হ্যাঁ স্যার। বিবেক, আর স্যার এই পাখিটা আমাদের এখানে পাওয়া যায় না, যারাই এটাকে পোষে তারা বাইরে থেকে নিয়ে আসে। তাহলে এটা বাইরের পাখি? আগে হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি কি বলতে পারবেন এই শহরে এই ধরনের পাখি কে কে পোষে? দেখুন স্যার, যারাই একে পুষবে তারা একে বাইরেই রাখবে, কেননা একে বন্ধ জায়গায় রাখা যায় না। মানে কোনো পার্ক, রিসর্ট এরকম জায়গায়? আগে হ্যাঁ স্যার। স্যার জানতে পারা গেছে দুটো জায়গা আছে স্যার। একটা তো রিসর্টে যেখানে দুটো পাখি রয়েছে স্যার, আর একটা নার্সারিতে যেখানে 3টে আছে। 3টে পাখি নার্সারিতে? নার্সারি? কি হলো স্যার? পাখি। পাখি? এই ঝোপের মধ্যে পাখি? ফ্রেডি ঝোপের মধ্যে নয়, আওয়াজটা শোনো, পাখিদের আওয়াজ। হ্যাঁ তাই তো স্যার, আওয়াজ তো পাচ্ছি। মনে হচ্ছে আমরা ঠিক জায়গাতেই এসেছি। বিশেষ এই পাখিটা এই নার্সারিতেই আছে। কিন্তু এই বিক্রম এখানে কি করতে এসেছিল? হয়তো এই নার্সারিটাই ওর। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। গাছ কিনতে চান? ঘরের ভেতরের জন্য না বাইরের জন্য? মানে বলতে চাইছি গার্ডেনের জন্য। আপনি? এই নার্সারিটা আমার। আই এম টিনা। হাই, টিনা দেবী, আমরা সিআইডি অফিসার। ও সিআইডি? কোনো খুন হয়েছে নাকি? খুব বুদ্ধিমতী আপনি। সত্যি খুন হয়েছে? আগে হ্যাঁ। টিনা দেবী, আপনার নার্সারিতে গ্লুগো পাখি আছে কি? হ্যাঁ আছে, কিন্তু পাখির সঙ্গে খুনের কি সম্পর্ক? না, পাখিটার সঙ্গে খুনের কোনো যোগাযোগ নেই, কিন্তু খুনির সঙ্গে পাখিটার আছে। কিভাবে? খুনি একটা ফোন করেছিল, আর ফোনে পেছন থেকে ওই পাখিটার শব্দ পাওয়া গেছিল। আর এটা আমাদের আশা যে আপনি খুনিকে চেনেন। কি? আমি তাকে চিনি? হাউ ডে ইউ! একবার এই ছবিটা দেখুন। এই দুজনকে চেনেন আপনি? তুমি? হ্যাঁ স্যার, আমি এদেরকে দেখেছি। তুমি দেখেছো এই দুজনকে? হ্যাঁ স্যার, 2-3 বার দেখেছি। কোথায়? এই নার্সারিতেই? না, এই নার্সারিতে নয়, ওই পাশেই একটা কটেজ আছে, ওখানেই আসা যাওয়া করে। স্যার এখানে জিনিসপত্র সেইভাবে ছড়ানো যেমন প্রতীক্ষার বাড়িতে ছিল। এখানেও কিছু না কিছু ঘটেছে, লড়াই, ঝগড়াঝাঁটি অথবা কারোর খুন। স্যার খুনই হয়েছে। এই দেখুন, টেনে নিয়ে যাওয়ার চিহ্ন স্যার। মনে হয় কাউকে খুন করে এখান থেকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। স্যার খুব ভয়ানকভাবে খুন করেছে স্যার। এই দেখুন, দেওয়ালেও রক্তের দাগ। ও, গুলিও চালানো হয়েছিল এখানে। বোঝা যাচ্ছে না কাকে মারা হয়েছিল। স্যার গুলি চলেছে কিন্তু আওয়াজ কেউ শুনতে পায়নি। গুলি চালালে তো হইচই পড়ে যায় সব, আর ওই নার্সারির লোকেরা তো গুলির শব্দই শুনতে পায়নি। বিবেক, হয়তো সাইলেন্সার লাগানো ছিল বন্দুকটায়। একটা কাজ করো, এখানে যতগুলো আঙুলের ছাপ পাও সব তুলে নাও, আর এই রক্তের স্যাম্পেলও। ইয়েস স্যার। স্যার ফোনের ওয়্যারটাও কেটে রেখেছে। ও, টেলিফোনের কানেকশনও কেটে রেখেছিল। খুনি তো দেখছি সমস্ত প্রমাণ লোপাটের সব রকম চেষ্টাই করেছে, এমনকি লাশটাকেও অন্য কোথাও লুকিয়ে রেখেছে। কিন্তু স্যার খুনটা কার হয়েছে? প্রতীক্ষা নাকি অন্য কারোর?
সবটাই জানা যাবে নাতাশা। রক্তের চিহ্নটা তো পেছনের দরজার দিকেই এগোচ্ছে। এই চিহ্নটা তো নিচের দিকেই যাচ্ছে ক্রমশ। দেখতে হচ্ছে কত দূর যায় এই দাগটা। এখানে মাটিটা খুব নরম মনে হচ্ছে। যাকে খুন করা হয়েছে তাকেই মনে হয় পুঁতে রেখেছে। ফ্রেডি, এতে এতটা ভাববার কি আছে? ঘুরে দেখলেই হয়। স্যার, কবরে কিছু নেই স্যার, লাশটাকে বের করে নিয়েছে। বড় অদ্ভুত খুনি তো। যদি লাশটা বের করে নিয়েই যাবে তাহলে পুঁতে ছিল কেন? তখন ভয় পেয়ে হয়তো মাটিতে পুঁতে ফেলেছিল। বিবেক, ওটা কি? ব্রেসলেট স্যার। ব্রেসলেট? প্রতীক্ষার লাশ যদি এখানে থেকে থাকে তাহলে হয়তো এই ব্রেসলেটটাও ওরই হবে। এক কাজ করো, এখান থেকে মাটি নিয়ে নাও স্যাম্পেল হিসেবে। অন্তত এটুকু তো জানতে পারবো যে এই মাটিতে যে রক্ত মিশে আছে সেটা কার। বস, কটেজে যে রক্ত পাওয়া গেছে আর কবরের মাটিতে যে রক্ত পাওয়া গেছে, দুটো রক্তেরই ডিএনএ এক। ও, তার মানে সালুকে যে লোকটা কটেজে খুন হয়েছে তাকেই কবর দেওয়া হয়েছে, তাই তো? একদম ঠিক। কিন্তু এই রক্ত কোনো পুরুষের নয়, এই রক্ত একটি মেয়ের। কি বলছো তুমি? এই রক্ত কোনো পুরুষের নয়, মহিলার? ঠিক বলেছো। মানে প্রতীক্ষা বিক্রম কটেজে নিয়ে গিয়ে প্রতীক্ষাকে খুন করেছে। মানে বিক্রম প্রথমে প্রতীক্ষাকে মেরেছে আর তারপরে ওকে মাটিতে পুঁতে দিয়েছে। ঠিক কথা। স্যার, আরেকটা চমকে দেওয়ার মতো ব্যাপার জানা গেছে। চমকে দেওয়ার মতো? কি কি সারিকা? অভিজিৎ, যে রক্তটা আমরা ওই কবরের মাটি থেকে পেয়েছি ওটাতে গান পাউডার ছিল, আর যে রক্তটা কটেজ থেকে পাওয়া গেছে ওটায় গান পাউডার পাওয়া যায়নি। আশ্চর্য ব্যাপার, একই মহিলার দুটো জায়গায় রক্ত পাওয়া গেল, একটাতে গান পাউডার পাওয়া গেছে আর একটাতে কিছুই নেই। সেটা কি করে সম্ভব সারিকা? হ্যাঁ স্যার, আমি তো শুধু এটুকুই বলতে পারি, দুটো রক্তের নমুনা থেকে যেটা পেয়েছি। বস, এখনো অনেক চেক করছি, যখনই আমি কিছু জানতে পারবো তোমাকে জানিয়ে দেবো। সালুকে, ওই যে বুলেটের সেলটা পাওয়া গেছে কটেজের ভেতরে, সেটার ব্যাপারে কি জেনেছো? হ্যাঁ, ওই শেল। হ্যাঁ, এই শেলটা থেকে একটা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, কিন্তু এটা কার জানা যায়নি। আরে, কারণ দেখো, প্রতীক্ষার তো লাশ পাওয়া যায়নি, আর বিক্রমের কোনো খোঁজ নেই। আর এই যে লাশটা আমরা পেয়েছি সেটা এতটাই পচে গেছে যে এর আঙুলের ছাপ নেওয়াটাও খুব মুশকিল। ব্যাস, হয়ে গেল, কেস খতম। এই ভাই ফ্রেডি, তুমি সবসময় কেস খতম করে দেওয়ার কথা ভাবো কেন? খতম কেন হবে? বাস ওই প্রতীক্ষার বাড়ির মধ্যে মোনার গায়ে যে লাশটা পড়েছিল, ওই লোকটির আর প্রতীক্ষার দুজনের একই অসুখ আছে। যদি ওই রক্ত যেটা কটেজ থেকে পাওয়া গেছে সেটা প্রতীক্ষার হয় তবেই। তার মানে হলো যে মেরেছে আর প্রতীক্ষা পরস্পর আত্মীয়। শোনো অভিজিৎ, কোনো না কোনো সম্পর্ক তো নিশ্চয়ই আছে। তার মানে হলো অভিজিৎ, এই ব্যাপারে একমাত্র বিক্রমই বলতে পারবে। ওই বিক্রমকে খোঁজো, ওই বলতে পারবে প্রতীক্ষার মৃত আত্মীয়র আসল পরিচয় কি। হ্যাঁ, তুই চিন্তা করিস না বাবা। হ্যাঁ, এখানে সবকিছু ঠিক আছে। কিছু হলে আমি ফোন করে দেব, ঠিক আছে? তুই তোর খেয়াল রাখবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলে দেব। আচ্ছা দাদা শুনুন, 5 বছরের বাচ্চার জন্য জামা দেখান।
একদম কালারফুল হওয়া চাই, লেটেস্ট ফ্যাশনের। আঙ্কেল আমাকেও দেখাবে 3 বছরের বাচ্চার জন্য ফ্রক। হ্যাঁ আরে এটা তো টি শার্ট। আন্টি আপনি একটু সাহায্য করুন না, আসলে কি বাচ্চাদের জামা কাপড়ের ব্যাপারে আমি বিশেষ কিছু জানি না। সে তো ঠিক আছে মা, কিন্তু আমি তো তোমার পছন্দ জানি না। সবকিছু চলবে, যেগুলো আপনি পছন্দ করছেন সেগুলোও চলবে। আপনি কার জন্য নিচ্ছেন? আপনার আপনার নাতির জন্য। নাতির জন্য? কটা নাতি নাতনি আছে আপনার? ব্যাস একটাই নাতি আমার, ছেলেও একটা আর নাতিও একটা। এটা তো খুব ভালো কথা, ছোট পরিবার সুখী পরিবার। একদম ঠিক বলেছো তুমি। আন্টি আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ মা ঠিক আছে। দাদা একটু ওটা দেখান না। যত ভালো ভালো রং আছে সব দেখাও। এনার মনের ইচ্ছেটা যেন আদৌ অপূর্ণ না থাকে। সিআইডি আপনারা এখানে? তুমি তুমি ডেকেছো না এদের? হ্যাঁ কি করব, কাজটাই এরকম। পাপা আমাকে ধরতে সানি! পারো না, পাপা আমাকে ধরো, শোনা আস্তে, আরে লেগে যাবে তোমার, আস্তে। পাপা আমাকে ধরো, আমাকে সানি, ধরো, লেগে যাবে পাপা তোমার। আমাকে ধরো। আরে আরে শোনা শোনা, দাঁড়াও, লেগে যাবে। আই এম সরি, আপনাদের ঠিক চিনতে পারলাম না। কিন্তু আমরা ঠিক চিনতে পেরেছি, তোমার নামে বিক্রম, তাই তো? কিন্তু আপনারা? এটা আপনার ছেলে তাই না? হ্যাঁ আমার ছেলে সানি। সানি, সানি কোথায় গেলে? আর ইনি আপনার স্ত্রী, তাই তো? হ্যাঁ ঠিক, কিন্তু আপনারা এত কিছু জানলেন কি করে? প্রতীক্ষার নাম শুনেছেন নিশ্চয়ই। প্রতীক্ষা? এই প্রতীক্ষা কে? সেটা তুমি একেই জিজ্ঞাসা করে নাও। তুমি সানিকে ভেতরে নিয়ে যাও, আমি আসছি। আপনারা কারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? দেখুন দেখুন, আমি কিছু করিনি। আপনার কি বলছেন? আমার কিছুই মাথায় ঢুকছে না। মাথাতেও ঢুকবে আর সবকিছু মনেও পড়বে। তুমি আমাদের সঙ্গে বেরো, চলো চলো। পলাচ্ছিস কোথায়? দেখুন স্যার, স্যার আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। কিছু করিসনি? হ্যাঁ স্যার। তাহলে পালাচ্ছিস কেন? স্যার আমি মানছি, আমার আর প্রতীক্ষার মাঝখানে ঝগড়াঝাটি লেগেই থাকতো, কিন্তু সত্যি স্যার, সত্যি বলছি আমি ওর খুন করিনি স্যার। ওখানে ওই কটেজে রক্ত পাওয়া গেছে, রক্ত, বুঝেছিস? মাটিতে টেনে নিয়ে যাওয়ার দাগ আছে রক্তের। কোন কটেজ? নাও, এত তাড়াতাড়ি কটেজটাও ভুলে গেলি? হ্যাঁ, সেই কটেজ যেখানে তুই প্রতীক্ষাকে নিয়ে গেছিলি, বুঝেছিস? দেখুন, আপনারা অযথা আমার ওপর সন্দেহ করছেন। এক তো এক কোণে লুকিয়ে বসেছিলি ওই নার্সারির পাশের একটা বাড়িতে, আর বলছিস তুই কিছু জানিস না? হ্যাঁ, চুপচাপ মুখ খোল আর বল আসল সত্যিটা কি। স্যার সত্যি বলছি, আমি জানি না প্রতীক্ষা কোথায়, ওর কি হয়েছে, আমি কিচ্ছু জানি না স্যার। তুমি জানতে না? প্লেনের টিকিট তুমিই তো কেটেছিলে বাইরে যাওয়ার জন্য। হ্যাঁ স্যার। আর প্রতীক্ষা তোমার সঙ্গেই ছিল? হ্যাঁ। যদি প্রতীক্ষা তোমার সঙ্গেই ছিল, তাহলে উদাও হলো কি করে? কিভাবে নিখোঁজ হলো? আরে বাড়ির লোকজনদেরও বলে দিয়েছিল কেউ যেন এর সম্পর্কে কিচ্ছু না বলে। স্যার, ডক্টর সালুকে রিপোর্ট পাঠিয়েছে স্যার। এই নাও, দেখো এদিকে, আর জোরে জোরে পড়ো। কি লেখা আছে? ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ। স্যার, এটা কার আঙুলের ছাপ? তোমার আঙ্গুলের ছাপ। তোমার। যেখানে আমরা রক্ত পেয়েছি সেখানে আমরা একটা সেলও পেয়েছি। আর সেল কখন পাওয়া যায়? যখন গুলি চালানো হয় তখন।
আর সেলের ওপর তোমার আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। আর প্রতীক্ষার ওপর তুমি গুলি চালিয়েছ। ওকে খুন তুমি করেছো। না স্যার, আমি খুন করিনি, এটা মিথ্যে। বাকি সবাই মিথ্যে, তুই একাই সত্যি। হ্যাঁ, ওঠ ওঠ। এবার মনে পড়লো প্রতীক্ষাকে গুলি করেছিস তো? বল। হ্যাঁ, আমি প্রতীক্ষাকে গুলি করেছিলাম। এবার জায়গায় আয়। মুখ খুলেছে স্যার, বল কি করেছিস তারপর? স্যার, আমি ওখানে গর্ত খুঁড়ে ওকে ওখানে পুঁতে দিয়েছিলাম। কোথায়? কটেজের পেছনে। কেন খুন করেছো তুমি ওকে? কেন মেরেছো? স্যার, আমি ওর সাথে টাকা আর সম্পত্তির জন্য বিয়ে করেছিলাম, কিন্তু প্রতীক্ষাকে বারবার বলার পরেও ওই প্রপার্টিটা আমার নামে করেনি। সেই জন্যই মারলে ওকে? আমার কাছে আর কোনো উপায় ছিল না। আচ্ছা, ওইটা কোন লোকের লাশ যেটা তোর মুম্বাইয়ের বাড়িতে ছিল? লোকের লাশ? হ্যাঁ, একজন 50 বছর লোকের লাশ। কে ছিল সে? উনি প্রতীক্ষার আঙ্কেল হবেন, মহেশ। স্যার, উনি এই প্ল্যানে আমার সাথে যুক্ত ছিলেন। প্রতীক্ষার আঙ্কেল মহেশ, সেও তোমার সঙ্গে ছিল? বাহ বাহ বাহ। টাকার লোভে পড়ে তো তোমরা না কোনো সম্পর্ক দেখো, না কোনো বন্ধুত্ব। কিন্তু স্যার, সত্যি বলছি, আমি উনাকে মারিনি। প্রতীক্ষার লাশটা কোথায়? আমাদের ওই লাশটা চাই, বুঝেছিস? স্যার, আমি জানি না যে ওই লাশটা কোথায়। জানিস না তুই? খাবি আর একটা চড়? হ্যাঁ স্যার, স্যার একটা কি, আপনি আরো 10টা যদি মারেন না, তাহলেও আমি বলতে পারবো না ওই লাশটা কোথায়। লাশ কি অন্য কেউ বের করে নিয়েছে? হ্যাঁ, নাতাশাকে ব্রেসলেটটা দেখাও। এই ডায়মন্ডের ব্রেসলেটটা ভালো করে দেখো, এটা চেনো তুমি? এটা প্রতীক্ষার ব্রেসলেট নয়, কারণ প্রতীক্ষা কখনো ব্রেসলেট পরতো না। কি? এই প্রতীক্ষার লাশটা গর্ত থেকে গেল কোথায়? যদি এ বিক্রম না বের করে থাকে তাহলে? স্যার, এটা হতে পারে যে লাশ লুকানোর সময় কেউ দেখে ফেলেছিল হয়তো। কিন্তু স্যার, লাশটাকে কেউ বাইরে বের করতে যাবে কেন? কি করবে সে ওটা নিয়ে? হতে পারে এমন কোনো লোক যে লাশ বিক্রি করে। কোনো মহিলাও হতে পারে স্যার। লাশ তোলার সময় তার ব্রেসলেট হয়তো পড়ে গেছে, কারণ ব্রেসলেট প্রতীক্ষার তো নয়। স্যার, এই ব্রেসলেটটা যার, তাকে খুঁজে বের করতে হবে। স্যার, হ্যাঁ স্যার এই দেখুন, মনে হচ্ছে যে এটা ভেঙে গেছিল, আলাদা লাগানো হয়েছে। এটা তো অন্য ক্লিপ লাগিয়েছে। আর স্যার, এর ওপরে কেসিপি লেখা আছে। কেসিপি? স্যার, জুয়েলারি শপে দেখিয়ে জিজ্ঞাসা করি কোথায় রিপেয়ার করিয়েছিল এটা। দয়া, এটাও খোঁজ নাও যে কেসিপি কোন কোম্পানির ট্রেডমার্ক। তুই কি রে, কত সময় লাগে আসতে? এনারা দুজন অপেক্ষা করছেন। সিআইডি আমার জন্য অপেক্ষা? আমি কি করেছি স্যার? ভয় পেও না, তুমি কিছু করোনি। একবার একটু এই ব্রেসলেটটাকে দেখো মন দিয়ে। তুমিই রিপেয়ার করেছিলে না? হ্যাঁ স্যার, এটা তো আমিই ঠিক করেছিলাম, কিন্তু এটা তো ঠিক করেছি প্রায় 2-3 মাস হয়ে গেছে। এমন কি ব্যাপার ঘটেছিল যে এখনো সব মনে আছে তোমার? স্যার, ওই মহিলা যিনি এটা নিয়ে এসেছিলেন না, ওনার খুব তাড়া ছিল, আর উনি এসেই বললেন যে ওনার কাছে সময় নেই, আপনি এটাকে যেভাবেই হোক তাড়াতাড়ি জুড়ে দিন। আমি ওনাকে বললাম যে এই ধরনের মেটেরিয়াল আমরা রাখি না, আর এটাও বললাম যে আপনি কালকে এসে নিয়ে যাবেন। উনি শুনলেনই না। কে ছিল ওই মহিলা? চেনো ওকে? আমি তো ঠিক চিনি না ওনাকে, তবে এই মোটামুটি 30-35 বছরের মহিলা হবেন, চুলগুলো সব ছোট ছোট করে কাটা। আচ্ছা আচ্ছা, ওই মহিলাটার ব্যাপারে আর কিছু বলতে পারবে? মনে আছে তোমার? হ্যাঁ স্যার, বলছিলেন যে উনি শহরের বাইরে থাকেন আর রোজ রোজ আসতেও পারবেন না, আর হঠাৎ করে আমি ওনার হাত দেখতে পাই। তো কি দেখেছিলে? ওনার হাতে কিছুটা মাটি লেগেছিল, নখের মধ্যেও। আমার মনে হয় এই মহিলাকে কোথায় যেন দেখেছি। এই টিনাই বাইরে থাকে শহর থেকে, নার্সারিতে।
সিআইডি লোকেরা আবার আপনারা আবার এসেছেন? কি হয়েছে? যে লোকটাকে আপনারা খুঁজছিলেন পেয়েছেন? হ্যাঁ, তাকে তো পেয়েছি, কিন্তু ওই লাশটাকে পাইনি। ও বলেনি আপনাদের? আপনাদের কাছে লুকিয়ে রাখাটা ঠিক না। হ্যাঁ, কিন্তু ও আপনারই মতো সব কথা বলেনি আমাদের। সব কথা? আমি তো সবকিছু বলে দিয়েছি। আচ্ছা, এই লোকটাকে আপনি চেনেন? আসুন। তুমি? হ্যাঁ স্যার, এই ম্যাডাম ছিলেন যিনি ব্রেসলেট ঠিক করেছিলেন। এটাকেও হয়তো আপনি ভুলে যাননি, তাই না? ওই কটেজে লাশটাকে কে পুঁতেছে? আমি কি করে জানবো? আপনারা আমাকে কেন ফাঁসাচ্ছেন? আমি কিচ্ছু করিনি। তোমার ব্রেসলেটটা ওখানে কি করে এলো? জানি না। বলো, কার খুন করেছো তুমি? আমি কোনো খুন করিনি। করনি? না, খুন করনি? কিচ্ছু জানি না। আমি কাউকে মারিনি। ওঠো, চলো। প্রতীক্ষার লাশটা বের করেছিলে তুমি? হ্যাঁ, না, আমি কারোর লাশ বার করিনি। ওই ওই রাতে আমি ও মাই গড, নিজের স্ত্রীকে মেরে মাটিতে পুঁতে দিচ্ছে। যদি এর রেকর্ডিং করে নি তাহলে লাখ টাকা কামাবো। দুটো লোকের ছায়া। বলতে পারবে ওরা কারা ছিল? না, দুটো লোক লাশ বের করেছিল কবর থেকে। তোমার এই ক্যামেরা। স্যার, হ্যাঁ, রেডি স্যার। এখনই জানতে পারা যাবে যে লাশটা গেছে কোথায়। স্যার, কিছু ফটো রয়েছে। আর একটা ভিডিও রেকর্ডিংও আছে স্যার। গ্রেট, এবার এটা প্লে করো। স্যার, এটা তো কিছু নেই, মনে হয় রেকর্ডিং হয়নি। থাকতে পারে অভিজিৎ, এখনো তো বাকি আছে। ফরওয়ার্ড করো, ফরওয়ার্ড করো। এক মিনিট পজ করো, পিছিয়ে যাও আর একটু। স্যার, এবার প্লে করো। স্যার, রেকর্ডিং তো হয়েছে, তবে পরিষ্কার বোঝা যাচ্ছে না স্যার। দুজন আছে দয়া, একজন পুরুষ, একজন মহিলা। ব্যাস, স্টপ। ওই দেখো, প্রতীক্ষার ঘর থেকে যে লাশটা আমরা পেয়েছিলাম তার গায়েও এই ধরনের পোশাক পরা ছিল। হ্যাঁ স্যার, ওরকমই সাসপেন্ডার আর ওরকমই শার্ট। এক মিনিট, দাঁড়ো, পিছিয়ে যাও, পজ করো। এবার জুম করো। মোনা? হ্যাঁ, মোনা এখানে কি করছে? কিন্তু এই মোনা এখানে কি করছে? সেটাই তো অদ্ভুত ব্যাপার স্যার। এই বলছিল প্রতীক্ষাকে পাওয়া যাচ্ছে না, আর সেই নাকি প্রতীক্ষার লাশটাকে গর্ত থেকে বের করছে। স্যার, আমি মোনাকে ফোন করে দেখি এখনো কোথায়। হ্যাঁ, না ভাই, এসিপি সাহেব, বস, আর একটা ধামাকা। তুমি ধামাকা ছাড়া কখনো এসেছো? আরে কথাটা তো শোনো ভাই। কি বলো? দেখো,
যে রক্তের নমুনা তোমরা কটেজের মধ্যে থেকে পেয়েছিলে আর যে রক্তটা তোমরা কবরের মাটি থেকে পেয়েছিলে সেটা একই লোকের। ঠিকই একই লোকেরই বটে, কিন্তু কিন্তু কি ডক্টর স্যার? কিন্তু বস, আমার মনে হচ্ছে এই রক্তটা 3 মাসের পুরনো নয়। কি? 3 মাসের পুরনো নয়? না, তাহলে রক্তটা 1 সপ্তাহের পুরনো। কি স্রেফ 1 সপ্তাহ পুরনো? একদম। তার মানে প্রতীক্ষা বেঁচে আছে? ও, আর স্যার এই মোনাকেও ফোনে পাওয়া যাচ্ছে না। মোনাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। এই সব কিছু মোনারই চক্কর। তোমার মনে আছে প্রতীক্ষার সিকেল সেল অ্যানিমিয়া আছে? একদম। আর বস, এই সিকেলসের অ্যানিমিয়ার পেশেন্টদের প্রত্যেক দিন 1 মিলিগ্রাম ফলিক অ্যাসিড ওষুধ নিতে হয়। এর অর্থ প্রতীক্ষা এই ওষুধ এখনো নিচ্ছে? এক্স্যাক্টলি। স্যার, ফার্মাসির লোকটা ইশারা করছে স্যার। আমি এখনই গিয়ে ওকে ধরে ফেলি। না ফ্রেডি, অপেক্ষা করো, আমাদের ওকে ফলো করতে হবে। আরে এ তো মোনা। তাহলে এখানে লুকিয়ে রেখেছে প্রতীক্ষাকে? আমাদের সামনে সব কেমন চেপে গেছে, যেন কিছু জানেই না। এরকমটাই হয় স্যার, যাদের বেশি ভোলা ভালা দেখতে লাগে তারাই আসলে বদমাশ হয়। আচ্ছা, না না, আমি সেরকম নই। আমি দেখতে যেরকম ঠিক সেরকম। আচ্ছা আচ্ছা, চুপ করো। ও আচ্ছা, মনে হয় প্রতীক্ষাকে ওই ঘরে মোনা লুকিয়ে রেখেছে। চলো। আরে নিজেকে ইঞ্জেকশন দিচ্ছেন? সিআইডি? মোনা দেবী, ওঠান ওঠান ওই ওষুধের ইঞ্জেকশনটা, যেটা তোমার প্রতিদিন দরকার হয়, তাই তো? ওঠাও। কেন, তোমারও অসুখ আছে নাকি? সিকেল সেল অ্যানিমিয়া? কি প্রতীক্ষা? এ এ আপনারা কি বলছেন? আমি তো মোনা। সেটা তো ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে যে তুমি মোনা না প্রতীক্ষা। পালিয়ে কোথায় যাচ্ছিস? এবার বলো প্রতীক্ষা, এমন কি কথা ছিল যে কারণে বিক্রম তোমার জীবন নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল? ও আমার সম্পত্তি হাতাতে চাইছিল। আসলে ও আমাকে বিয়েও শুধু সম্পত্তির জন্যই করেছিল। আর মহেশ? ও আমার কাকা না, জানোয়ার ছিল। ও চাইতো আমার সব সম্পত্তি আমি ওর নামে করে দিই, নইলে আমাকে মেরে দিত। তার মানে সবাই তোমার সম্পত্তির পিছনে পড়েছিল? হ্যাঁ। আর মোনা, যার মুখোশ পরে তুমি ঘুরে বেড়াচ্ছ, তাকেও তুমি খুন করেছো? না, আমি ওকে মারিনি। ওই তো একমাত্র বন্ধু ছিল আমার, যে আমার ভালো চাইতো। এমনকি ও আমার জন্য নিজের প্রাণও দিয়ে দিয়েছে। তোমার জন্য প্রাণ দিয়ে দিল মানে? মহেশ আঙ্কেল মেরেছে ওকে। মহেশ? হ্যাঁ, যেদিন রাতে বিক্রম আর মহেশ আঙ্কেল আমায় মারতে চেয়েছিল, আমি মোনাকে ফোন করেছিলাম। আমি ওকে বলেছিলাম বিক্রম আমায় মারতে চায়। তারপর? আমি মোনাকে মহেশ আঙ্কেলের ব্যাপারে কিছু বলার আগে ফোনটা হঠাৎ কেটে গেল। বিক্রম নার্সারির পাশের কটেজে আমাকে ডেকে নিয়ে গেল। আর তুমি চলে গেলে ওর সঙ্গে? আপত্তিও করলে না?
যখন তুমি জানতে বিক্রম তোমার প্রাণ নেওয়ার চেষ্টা করছে, তারপরেও কেন গেলে? আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তারপর মোনা এলো তোমাকে বাঁচাতে, তাই তো? মোনা মহেশ আঙ্কেলকে নিয়ে এসেছিল। বিক্রম আমায় মরা ভেবে মাটি চাপা দিয়ে চলে যায়। মোনা দেখতে পায় যে টিনা মাটি থেকে বের করে আমার ফটো তুলছে। আর ওরা দুজনে টিনার মাথায় কিছু দিয়ে বাড়ি মেরে ওকে অজ্ঞান করে দিল। হ্যাঁ, মোনা আর মহেশ আঙ্কেল আমায় ঘরের ভেতরে নিয়ে যায়। আমার অল্প অল্প জ্ঞান ছিল। আমি দেখলাম মহেশ আঙ্কেল মোনাকে বলছিল যে ওনার কোনো দরকারি কাজ পড়ে গেছে, তুমি প্রতীক্ষাকে নিয়ে হসপিটালে যাও। মোনা আমায় হসপিটালে নিয়েই যাচ্ছিল যে মহেশ আঙ্কেল ওর মাথায় বন্দুক ধরে। উনি ওকে গুলি মারতে যাচ্ছিলেন। আমি ওকে বাঁচানোর অনেক চেষ্টা করি, কিন্তু কিছু করার আগেই মহেশ আঙ্কেল ওকে গুলি করে দেয়। এসব আমি দেখতে পারিনি। আমি হাতের কাছে যা পাই তাই দিয়ে মহেশ আঙ্কেলের মাথায় মারি, আর উনি মরে যান। গুলি লাগার পরেও মোনা আমায় হসপিটালে নিয়ে গেছিল। মোনা তো মারা গেল, কিন্তু আমি বেঁচে গেলাম। প্রতীক্ষা বা মোনা, তুমি একটা খুন করেছো। কারণ যাই হোক না কেন, আইন অনুযায়ী এই অপরাধের জন্য তোমার শাস্তি হবেই। কাজল, নিয়ে যাও একে। চলো। বেচারি সম্পত্তি বাঁচানোর জন্য খুন করে দিল। এটাই হয়। স্যার, হ্যাঁ, আমার ছুটি চাই কালকের দিনটা। কেন? সব ঠিকঠাক তো? সবকিছু ঠিক আছে স্যার, অল ইজ ওয়েল। ফেডরিক, অল ইজ ওয়েল আছে তো? অল ইজ ওয়েল যখন ফ্রেডি, তখন ছুটি কিসের? স্যার, কালকে হলো 25শে জুলাই। 25শে জুলাই? আচ্ছা আচ্ছা, তোমার বিবাহ বার্ষিকী তাহলে? আমার বিবাহ বার্ষিকী নয় স্যার, 25শে জুলাই ঠিক রাত 8টার সময় সোনি টিভিতে একটা সিনেমা হবে, 3 ইডিয়টস। 3 ইডিয়টস? হ্যাঁ স্যার, আর এই ছবিটা আমি আমার বউয়ের সাথে বসে একসাথে দেখতে চাই স্যার। আর যদি ওর সাথে বসে দেখতে না পারি তাহলে অল ইজ ওয়েল থাকবে না। 3 ইডিয়টস, হ্যাঁ, আরে খুব ভালো সিনেমা, আমি দেখেছিলাম। ফেডরিক, তুমি অবশ্যই দেখবে তোমার স্ত্রীর সঙ্গে। আমি তো চাই তোমরা সবাই ছুটি নিয়ে 3 ইডিয়টস সিনেমাটা দেখো। ভালো সিনেমা। থ্যাংক ইউ। আবে, অফিস যদি কামাই করারই ছিল তাহলে অন্য কোথাও চলে যেতাম, এখানেই কেন এলি? আরে সবসময় বিচে যাওয়ার কি দরকার? কোনো নতুন জায়গায় গেলে ভালো না? এটা নতুন জায়গা। কেন, মনে হয় না? আবে, এই খাদানে তুই কি খুঁজে পাস বলতো? আর একটু দাঁড়া ভাই, শিবুকে আসতে তো দে। আসলে না হয় জিজ্ঞেস করা যাবে কি হবে। আর ওই তো শিবু এসে গেছে। হাই শিবু। হাই। আয় আয়, তোর জন্য অপেক্ষা করছিলাম, আয়। কি রে ভাই শিবু, কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি। আরে ভাই, এত দেরি করলি কেন তুই? আরে আর জিজ্ঞেস করিস না ভাই, রাস্তাতে ট্রাফিকে আটকে গেছিলাম। দাঁড়া, আমি বের করছি, বোতলটা ধর। আবে, তোরা মদ খেতে এসেছিস? তোদের আগেই বলেছিলাম ভাই, আমাদের সঙ্গে একে নিয়ে আসিস না। 1 নম্বরের গাধা ছেলেটা, কিচ্ছু বোঝে না। দেখ শিবু, মুখ সামলে কথা বল, গালাগালি আমার মুখ থেকেও বেরোতে পারে। আমি তোদেরকে মদ খেতে দেব না। এখন আর বেশি নাটক করিস না, চল নে মদ খা। এই নে তোদের মদ, খা, দেখি কি করে খাস তোরা। তোর সাহস কি করে হলো বোতল ভাঙার? টাকা আমি দিয়েছিলাম, আমার পকেট থেকে টাকা গেছে। যদি খাবার ইচ্ছে না থাকে তো খাবি না, ভাঙলি কেন বোতল? দেখ শিবু, ধাক্কা দিস না বলে দিলাম তোকে। ধাক্কা দেবো না তো কি করবো? দেখ, দোষটা কিন্তু তোর, তুই মদটা এইভাবে ফেললি কেন? আরে ছেড়ে দে শিবু, ছেড়ে দে। আরে আরে আর ছেড়ে দেবো মানে কি বলতে চাইছিস কি? পুরো মজাটাই নষ্ট করে দিল এই ছেলেটা। এই চল, টাকা বের কর বলছি। দেবো না, বের কর না, টাকা। ছেড়ে দে। দিবি না মানে কি পেয়েছিস নাকি? ইয়ার কি হচ্ছিস? সব দেবে টাকা। দে টাকা, টাকা দে বলছি। কি হলো শিবু?
ও মাই গড, চল দেখি নিচে গিয়ে একবার, চল। হ্যাঁ চল। শিবু, 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 শিবু কি হয়েছে কি এখানে? এ তো মারা গেছে। সিআইডি কে ডাকতে হবে। বলো কিভাবে এটা হলো? স্যার আমি দেখেছি। কি দেখেছো? স্যার এরা লড়াই করছিল। স্যার এরাই ছেলেটাকে মেরেছে। স্যার মিথ্যে কথা বলছে, আমরা মারিনি ওকে। তাহলে কি করে মারা গেল? স্যার ও ওই ওপর থেকে গড়িয়ে নিচে পড়ে আর এখানে পড়েই মারা যায়। এরকম ভাবে কেউ মারা যায় নাকি স্যার? তবু এই মরল তো? বডিতে তো কোনো আঘাতের চিহ্নই নেই। ভিতরেও তো কোনো আঘাত নেই, তাহলে মৃত্যু হলো কি করে? কে? তোমরা মদ খেয়েছো? না স্যার, খেতে এসেছিলাম কিন্তু খাইনি। বডিটা উল্টাও তো দেখি। মাই গড, এটা কি? কিছু একটা ছুরির মতো বাইরে বেরিয়ে আছে। তার মানে এই লোকটা উপর থেকে গড়াতে গড়াতে এই ছুরির উপর এসে পড়েছে, আর এই ছুরি এর পিঠে ঢুকে গেছে। স্যার ছুরিটা মাটির ভেতরে অনেকটাই ঢুকে আছে স্যার, বেরোচ্ছেই না স্যার। স্যার বেশ লম্বা ছুরি মনে হয়। বডিটা একটু এদিকে নাও ফ্রেডি। সাবধানে সাবধানে। কি? অনেকটা ঢুকে আছে, বেরোচ্ছে না। এটা ছুরি না, একটু খুঁড়ে দেখো তো। কিছু একটা গন্ডগোল আছে স্যার, এখানে আরো কিছু আছে। আচ্ছা দেখি তো একবার। ওয়াচম্যান। হ্যাঁ স্যার। খোঁড়ার জন্য কিছু নিয়ে আসো। হ্যাঁ নিয়ে আসছি। স্যার এই দেখুন। আরো একটা লাশ।
অর্থাৎ স্যার এই দেহটা এখানে আগে থেকেই পোতা ছিল, তার উপর এসে এই লোকটা গড়াতে গড়াতে এসে পড়ে, আর এই ছুরি এর পিঠে ঢুকে যায়। অভিজিৎ, না এটা কোনো ছুরি, না এটা কোনো ভোজালি, এটা অন্য কিছু হবে। লাশটাকে আগে এই দেখো, কেউ তলোয়ারটা এর পিঠ থেকে সোজা ঢুকে দিয়েছে, এফোর ওপর করে দিয়েছে। দেহ থেকে পোশাকও খুলে নিয়েছে স্যার। হ্যাঁ ওয়াচম্যান, হ্যাঁ স্যার। একে ভালো করে দেখো। তুমি কি এই লোকটাকে চেনো? না স্যার, চিনি না। কেন জানো না? এই নিরীহ লোকটাকে এখানে কেউ মাটিতে পুঁতে দিল, আর তুমি জানোই না? এই ডিউটি করছো তুমি? স্যার, যদি এই লোকটা এখানে গড়িয়ে না পড়তো তাহলে জানাও যেত না যে এই বডিটা মাটিতে পুঁতে রাখা আছে। স্যার, এই খুনি তলোয়ারটা বের করারও হুঁশ ছিল না, মারার পর ব্যাস এমনিই পুঁতে দিল তলোয়ারের সাথে। খুনি খুন করার পর আমাদের কাজটা সহজ করে দিয়ে গেছে সারিকা। আমাদের ভাবার দরকারই পড়বে না যে খুনটা কেমন করে হয়েছে, কিভাবে হয়েছে। খুনি নিজের ধরা পড়ার পুরো প্রমাণ রেখে গেছে। হ্যাঁ, এসিপি স্যারের তো ব্যাস ছোট্ট সূত্র চাই, তারপর তো ওরা খুব তাড়াতাড়ি খুনিকে খুঁজেই বার করে ফেলে। মানে আমি কিছু নই? না না স্যার, এরকম কোনো ব্যাপার নয়। আরে আপনি ছাড়া তো সিআইডি চলতেই পারে না। আরে বাহ, বসের প্রশংসা চলছে। দেখো সারিকা, বসের প্রশংসা করা খুব ভালো কথা। তারপর সালুকে নামের ফানুসটা আকাশে উড়তেই থাকে, উড়তেই থাকে। দেখো ভাই, এ শালুকের ফানুস ওড়াচ্ছে না, এ তোমার তারিফ করছে। এই এটা কি? এই মৃতদেহ শরীরের মধ্যে এই চিহ্নটা কি ভাই? এই দেখো বস, এই চিহ্নটা ওর পিঠের নিচের দিকেও গেছে। সচিন, একটু বডিটা উল্টাতে সাহায্য করো তো। হ্যাঁ স্যার। সাবধান। চিহ্ন তো পিঠেও রয়েছে, তার মানে এটা অন্য কেউ বানিয়েছে। হতে পারে এর কোনো বন্ধু এটা করবার জন্য সাহায্য করেছে, কিন্তু এটা উল্কি করা নয়, স্কেচ পেন দিয়ে আঁকা। তালুকে এটা একটা ভালো ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দিও। হ্যাঁ নিশ্চয়ই স্যার, ওর মৃত্যু তো এই তলোয়ারেই হয়েছে, তাই না? এই দেখো, এই লোকটি ঘোষণা করেই মরেছে যে আমার মৃত্যু এই তলোয়ার দিয়ে হয়েছে, আর ও জিজ্ঞেস করছে মৃত্যু ওইটা দিয়ে হয়েছে কিনা। স্যার, জিজ্ঞেস করতে কি আছে? আমাদের তো এই কথাটা সবসময় শেখানো হয় যে সবকিছু যাচাই করে নেবে। তো যাচাই করে নাও না ভাই, তলোয়ারকে জিজ্ঞেস করো, আমায় কেন বলছো? আর এতে রাগ করার কি আছে? দেখো সালুকে, ঠিক প্রশ্নই তো করেছে সচিন। তাছাড়া এই তলোয়ারটা কোনো রাজা মহারাজার মনে হচ্ছে। হ্যাঁ সেটা তো ঠিক। আচ্ছা, এর ওপর থেকে কোনো আঙ্গুলের ছাপ পাওয়া গেছে? হ্যাঁ, আঙুলের ছাপ তো আছে, কিন্তু আমরা এখনো তুলিনি। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে এর শরীরের ওপর এই চিহ্নটা কেন বানালো। আর যদি বানানোরই ছিল তাহলে কাগজে বানাতো, শরীরে বানালো কেন? আর যে একে মেরেছে সে চিহ্নটা নিশ্চয়ই দেখেছে। স্যার, একটা কথা বুঝতে পারছি না, যে লোকটা ওকে তলোয়ার দিয়ে মেরেছে সেই লোকটাই কি ওর পিঠে দাগগুলো করেছে, নাকি এ মৃত্যুর আগে নিজেই নিজের পিঠে দাগগুলো করে? যতক্ষণ না আমরা জানতে পারবো যে লোকটা মারা গেছে তার পরিচয়টা কি, ততক্ষণ আমরা কিচ্ছু বলতে পারবো না। স্যার, হ্যাঁ, ডক্টর সালুকে কিছু আঙুলের ছাপ পাঠিয়েছেন, যেটা এই তলোয়ারে ছিল। একটা কাজ করো, দেখো এর আঙ্গুলের ছাপ আমাদের রেকর্ডসে আছে কিনা। ইয়েস স্যার। নাতাশা? স্যার, খুনি খুন করবার জন্য এই অদ্ভুত অস্ত্রকে বেঁচেছিল। অস্ত্রটাকেই বেছে অ্যান্টিক তলোয়ার, রাজা মহারাজাদের যুগের তলোয়ার। তার উপর খুন করার পর তলোয়ারটা দেহ থেকে বেরই করেনি, তলোয়ার শুদ্ধ মাটিতে পুঁতে দিয়েছে। দ্বিতীয় কথা এটা হলো স্যার যে
লাশের গায়ে কাপড়ও তো নেই। কাপড়গুলো গেল তো গেল কোথায়? আর যখন মারতেই হবে তখন চাকু ছুরি বা গুলি করে মারতে পারতো। এত পুরনো অ্যান্টিক তলোয়ার দিয়ে মারার কি কারণ? খুনির মাথায় ঠিক কি চলছিল? এমন করার কি কারণ? আর স্যার, মৃতের শরীরে যে অদ্ভুত চিহ্নগুলো পাওয়া গেছে সেগুলোও বোঝা যাচ্ছে না। তার উপর আবার ও লাশটাকে এমন জায়গায় লুকিয়েছে যাতে কেউ সহজে খুঁজে না পায়। হ্যাঁ, যদি ওই লোকটা ওখানে ওই খাদানে না পড়ে যেত তাহলে আমরা জানতেই পারতাম না যে ওখানে একটা লাশ মাটিতে পোঁতা ছিল। স্যার, হ্যাঁ, স্যার এই চিহ্নটা আমাদের রেকর্ডে নেই। রেকর্ডসে পাওয়া যায়নি? তার মানে এই খুনি কোনো নতুন লোক। একটা কাজ করি, আমরা ওই খাদানের মালিক আর ওয়াচম্যানকে আমরা জিজ্ঞাসাবাদ করি। জানা তো যাবে যে ওই লাশটা ওখানে কিভাবে পৌঁছলো। স্যার, আমরা তো কখনো স্বপ্নেও ভাবিনি যে এখানে একটা লাশ পাওয়া যাবে। স্বপ্ন দেখা ছেড়ে দাও এখন, সত্যিকারের লাশ পাওয়া গেছে এখানে। লাশ আসলো কোথা থেকে? জানি না ঠিক কোথা থেকে এলো। কি করে বলেন জানেন না? ওয়াচম্যান রেখেছেন কি করতে? হ্যাঁ, কেউ এখানে আসলো আর আপনার খাদানে লাশ পুঁতে দিল আর বলছেন আপনি জানেন না, কেউ দেখেনি। স্যার, বৃষ্টির জন্য কাজ বন্ধ ছিল আর একটা ওয়াচম্যানই রেখেছি। আর এত বড় একটা খাদানে একটা ওয়াচম্যান কি করে জানবে কে পুঁতে দিয়ে গেল? তাহলে এই লোকটা কেন রেখেছেন? হ্যাঁ, 4টে ছেলে এখানে এসেছে, তাও মদ খাওয়ার জন্য। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়ে গেছে। ওরা এখানে ঢুকলোটা কিভাবে? হ্যাঁ স্যার, ওদের আমি ভেতরে ঢুকতে বলেছিলাম। বলেছিল যে 1 ঘন্টা লাগবে, তারপরে ওরা চলে যাবে। ওরা 1 ঘন্টার জন্য টাকাও দিয়েছিল। দেখেছেন, টাকা পর্যন্ত নিয়েছে। আর এই লাশটাকে পোতার জন্য এ টাকা নিয়েছে। তুমি টাকা নিয়েছিলে লাশ পোতার জন্য? না। হ্যাঁ, নিয়েছো তুমি? না স্যার, ওর জন্য টাকা নিইনি। তাহলে এই লাশ আসলো কি করে বলো? স্যার, আমার মনে হয় যে লোকটার দেহ মাটিতে পোতা অবস্থায় পাওয়া গেছে সেও এখানে জীবিতই এসেছিল। স্যার, এখানেই তাকে খুন করা হয়েছে। ওয়াচম্যান? হ্যাঁ স্যার। এটা বলো যে গত 2-3 দিনে কত লোক এখানে এসেছে? তাড়াতাড়ি বলো। 1 মিনিট। তাড়াতাড়ি বলো, এক্ষুনি বলো। 2টো ট্রাক এসেছিল স্যার, ওই মাটি নিয়ে আর কি। আচ্ছা, ট্রাকে কজন লোক ছিল? স্যার, 2জন ড্রাইভার আর 2জন ক্লিনার। আর যাওয়ার সময় কজন লোক ফিরে গিয়েছিল? স্যার, 2জন ড্রাইভার আর 2জন ক্লিনার ছিল। আচ্ছা, 2জন ড্রাইভার 2জন ক্লিনার। হুম। এর মানে তো এই দাঁড়ায় স্যার, মৃত ব্যক্তি ড্রাইভার বা ক্লিনার তো হতে পারে না, অন্য কেউই হবে। হ্যাঁ, হয়তো লোকটাকে জীবন্ত অবস্থায় লুকিয়ে এনেছিল, তারপর এখানেই মেরে এখানেই পুঁতে দিয়েছে। আপনি এটা বলুন, ট্রাকগুলো কোথা থেকে আসে এখানে? স্যার, একজন লোক আছে আমাদের, সেই সব সময় দেয়। তাহলে লোকটার নাম বলুন। আগে এক্ষুনি বলছি। চালুকে এমন কি হয়েছে? চালুকে উধাও? দেখলেন স্যার, আমাদের ডেকে নিয়ে নিজেই বেপাত্তা। চালুকে কোথায় ছিলে? কি হলো? চালুকে তুমি ল্যাব ছেড়ে কোথায় গিয়েছিলে? আচ্ছা, এটা বলো, এমন কি পেয়েছো তুমি যে তোমার মনে হচ্ছে যে খুনি হেঁটে চলে আসবে তোমার ল্যাবে? স্যার, লাশটার উপরে এই যে দাগগুলো আঁকা, এই ড্রয়িং, এটার ব্যাপারে জানা গেছে। কি কি জানা গেছে? বস, এটা একটা নকশা। এটা নকশা? আমার তো এটা নকশা মনে হচ্ছে না। হ্যাঁ স্যার, প্রথমে সবটা পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু ভালো করে লক্ষ্য করার পর কিছু কিছু নকশা পড়া যাচ্ছে। এই দেখুন, এখানে এখানে কিছু রাস্তা বানানো আছে, আর এখানে এটা অনেকটা মন্দিরের মতো, আর এখানে এখানে কিছু বিল্ডিং এর মতন লাগছে। কিন্তু নকশাটা কোথাকার? সেটা তো তোমাদের খুঁজে বার করতে হবে না? এ দেখো, এই নকশা এর পা অব্দি আঁকা আছে, দেখেছো? স্যার, এটাও তো হতে পারে যে এই নকশার জন্য এই লোকটার খুন করা হয়েছে। হতে পারে। হ্যাঁ দাদা, না 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 না, 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ দাদা, ওই 5 মিনিটই লাগবে। আসলে এখানে একটু বৃষ্টি পড়ছিল তো, তাই একটু দেরি হয়ে গেল। 5 মিনিটেই পৌঁছে যাবে।
ক্ষমা করবেন স্যার, অনেকক্ষণ আপনাদেরকে দাঁড়াতে হলো। আসলে কি ফোনের পর ফোন আসছে, সব জায়গায় জল জমে গেছে। আপনার ট্রাক ঘোড়বান্দারের খাদানে যায়, তাই না? আমাদের কাছে ট্রাকের নাম্বার আছে। এই নাম্বারের ট্রাকটা ওই খাদানে গিয়েছিল, তাই না? কে? হ্যাঁ স্যার, গিয়েছিল। কি নিয়ে গিয়েছিল এই ট্রাক? এই মাটি বালি এইসব। মাটি ছিল না, লাশ নিয়ে গিয়েছিল তোমার ট্রাক। লাশ? আমার ট্রাকে লাশ? হ্যাঁ, ট্রাকে করে লাশ নিয়ে গেছে আর ওখানে মাটিতে পুঁতে দিয়ে এসেছে। কোথা থেকে এলো লাশ? হ্যাঁ স্যার, আমি কিছু জানি না স্যার। কে নিয়ে গিয়েছিল? ড্রাইভারকে ডাকুন এখনই। রাজু, বিট্টুকে ডাকতো। স্যার, এই দুটো ট্রাকই খাদানে গিয়েছিল। অভিজিৎ। হ্যাঁ দয়া। বলো। এসো। এই দেখো, রক্তের দাগ এখানে। বোঝা যাচ্ছে লাশটাকে ওখানে খাদানে এই ট্রাকে করেই নিয়ে গেছিল। এই লরির মধ্যে রক্ত কি করে এলো? রক্ত? আমার ট্রাকে রক্ত? দাদা, আপনি আমায় ডাকছিলেন? স্যার, এই দুজন আমার ড্রাইভার আর এই দুজন গাড়ি ক্লিনার স্যার। এই ট্রাকের ড্রাইভারটাকে? স্যার, এই গাড়িটা আমি চালাই, আর এই আহমেদ আমার খালাসি। ওখানে ওই ঘোড়বন্দরের খাদানে লাশকে নিয়ে গেছিল এই ট্রাকে করে। লাশ? কিসের লাশ? আমরা কোনো লাশের ব্যাপারে জানি না স্যার। দাদা, এনারা কারা? বোঝান না ওদের। এনারা সিআইডির লোক বিট্টু। হ্যাঁ, সিআইডি? কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, দাঁড়া এখানে। ভেবেছিস পালিয়ে বাঁচবি দুজনে? হ্যাঁ বলছি স্যার, বলছি। হ্যাঁ বল। আমরা যখন খাদানের দিকে যাচ্ছিলাম তখন রাস্তায় একটা লোক হাত দেখায় আর সে আমাদের দাঁড় করায় আর বলে যে ও নাকি ওই খাদানেই যাবে। ওর গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, ওর কাছে কিছু মালপত্র ছিল। তারপর বলতে লাগলো যে আমার কাছে কিছু জিনিস আছে আর আমাকে ওখানেই যেতে হবে। 5,000 টাকা দেব। আর তোমরা 5,000 টাকা নিয়ে নিলে? হ্যাঁ, আমরা ভাবলাম কারো উপকারও হবে আর আমরাও কিছু টাকা পেয়ে যাব। কি জিনিস ছিল তাতে? ও তো আমাদের গাড়ি থেকে বেরোতেই দেয়নি। ও বলল, তোমরা চিন্তা করো না, আমি মালপত্র নিজেই রেখে দেবো। আর তোমরা বুদ্ধুর মতন ট্রাকে বসেছিলে? হ্যাঁ হ্যাঁ স্যার। একটা লোক তোমাদের গাড়িতে করে লাশ বয়ে নিয়ে গেল খাদানে, লাশটাকে ওখানে পুঁতে দিল আর তোমরা কিচ্ছু জানতে পারলে না। আমরা কিচ্ছু দেখিনি স্যার। লোকটা কে ছিল চিনতে পারবি? না স্যার, আমরা চিনি না। সত্যি কথা বল, না হলে গলা টিপে মারবো দুজনকে। সত্যি কথাই বলছি স্যার, আমরা চিনি না। কিন্তু হ্যাঁ, যাওয়ার সময় ও একটা বস্তা ফেলে রেখে গেছে। বস্তা? যখন আমি গাড়িটা পরিষ্কার করছিলাম আমি দেখলাম গাড়িতে একটা বস্তা রয়েছে। তখন আমি ওটা তুলে সরিয়ে রাখলাম, ভেবেছিলাম আমাদের কাজে লাগবে।
এবার ওটা আমাদের কাজে লাগবে। হয়তো ওই বস্তাতেই লাশ রাখা হয়েছিল। এটা তো পরিষ্কার যে এটা একটা নকশা, কিন্তু এখন এটা জানা যায়নি যে এটা কে বানিয়েছে। খুনি বানিয়েছে না যে খুন হয়েছে সে। স্যার এই দেখুন, এখানে এই বিল্ডিংটা দেখুন, দেখে যেন দুর্গ মনে হচ্ছে। আর মনে হচ্ছে কাছে মন্দিরও আছে। অভিজিৎ, এগুলো তো শহরের ভেতরে থাকার কথা নয়। যদি থাকে শহরের বাইরেই থাকবে। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এইটা, এই যে চিহ্নটা না, যেটা এইভাবে এভাবে আছে, যেটা দিক নির্দেশ করছে, সেটা কি? আমার তো মনে হয় একটা ঝিলই হবে। আর এই চিহ্নটা বারবার ঘুরে ফিরে ঝিলের দিকেই যাচ্ছে। নিশ্চয়ই ওই ঝিলের ভেতর কিছু লুকোনো আছে। সচিন, খোঁজ নাও যে এই ঝিল কোথায়, যার কাছে কোনো কেল্লাও আছে আর মন্দিরও আছে। স্যার, তা যদি ঝিলে কিছু লুকোনো থাকে, তাহলে খুনি এই নকশা বানায়নি। হয়তো যে খুন হয়েছে সে নিজে বানিয়েছে, আর হয়তো এই নকশার কারণেই ওকে খুন করা হয়েছে। হতে পারে অভিজিৎ, ওই ঝিলে হয়তো কোনো গুপ্তধন লুকোনো আছে। ঝিলটার মধ্যে ভালো করে খুঁজে দেখতে হবে। নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে ওখানে। সব কিছু পাওয়া গেল বিবেক? স্যার, এই কম্বলটাকে আমি খুব ভালো করে চেক করেছি। যতগুলো আঙুলের ছাপ ছিল সেগুলো সব মুছে গেছে, নয়তো খারাপ হয়ে গেছে। কিন্তু স্যার, এই একটা ছাপ পাওয়া গেছে, অন্য রকমের। অন্যরকম মানে? স্যার স্পষ্ট বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখি একবার। এটা কোনো কোম্পানির ব্যাচের মতো দেখতে লাগছে স্যার, যেটা রক্ত লেগে আছে। আচ্ছা, হ্যাঁ স্যার। জানা যাবে অভিজিৎ। নাতাশা, একটা আয়না নিয়ে এসো। ইয়েস স্যার। আয়না? আয়না দিয়ে কি হবে স্যার? পেড্রিক, এই চিহ্নটা যদি আমরা আয়নায় দেখি তাহলে সোজা দেখতে পাবো। এখানে ছাপটা উল্টো আছে। স্যার, হ্যাঁ, এভি সিকিউরিটি, মানে এটা কোনো সিকিউরিটি কোম্পানির ব্যাচ হতে পারে। স্যার, হ্যাঁ স্যার খোঁজ পেয়ে গেছি। স্যার, মানুরের কাছে একটা ছোট ঝিল আছে, আর তার পাশেই একটা কেল্লা আর মন্দির আছে। অভিজিৎ, ওই লেকে গিয়ে আমাদের দেখতে হবে কি হয়েছিল। আর সচিন, তুমি এভি সিকিউরিটি কোম্পানিতে গিয়ে খোঁজ নাও কে এই খুনে জড়িয়ে আছে। বলুন স্যার, কাকে খুঁজছেন? এই কোম্পানির মালিকের সাথে দেখা করব। তুমি ওনাকে গিয়ে বলো যে সিআইডি থেকে লোক এসেছে জিজ্ঞাসাবাদের জন্য। সিআইডি? নমস্কার স্যার। হ্যাঁ, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, কিছু ঠান্ডা ফান্ডা আনাই। শোন, ঠান্ডা নিয়ে আয় স্যারেদের। দেখুন, ওসব আমরা খেতে আসেনি। আমরা একটা লোকের লাশ পেয়েছি, মাটিতে পোঁতা ছিল। লাশ? কিন্তু আমার লাশের সঙ্গে কি সম্পর্ক স্যার? সম্পর্ক আছে, তাই এখানে আসা। লাশটা যে থলে দিয়ে মোড়া ছিল, তার উপরে আপনার কোম্পানির ব্যাচের চিহ্ন ছিল, রক্তে মাখা। আমার কোম্পানির ব্যাচ? একদমই তাই। আর আমাদের সন্দেহ যে এই কাজটা আপনাদের এখানে কাজ করা কোনো লোক করেছে। এসব আপনি কি বলছেন স্যার? এই ফটো দেখুন, এই ফটোটা ভালো করে দেখুন আর বলুন, এই লোকটাকে চেনেন আপনি? এটা তো মোহন। এই ছেলেটা তো আমার এখানেই কাজ করতো স্যার। এই লোকটা খুন হয়ে গেছে, ওর লাশ পেয়েছি আমরা। মোহন অনেকদিন ধরেই আসছিল না, হঠাৎ করেই আসা বন্ধ করে দিল। কিছু বলেওনি, খবরও পাইনি। আর আপনি কারণ জানারও চেষ্টা করেননি? চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু কোনো খবর পাইনি। অদ্ভুত ব্যাপার, আপনার এই কর্মচারী আপনাকে না জানিয়ে গায়েব হয়ে যায়, আর তারপর তার খুনও হয়ে যায়, আর আপনি কিচ্ছু জানেন না। সত্যি স্যার, কিছুই খবর পাইনি। শুধু তাই নয়, এর সঙ্গে সঙ্গে আর একটা লোকও সেদিন থেকেই গায়েব। ওর নাম কি? সমীর। সমীর? ওর কোনো ফটো আছে আপনার কাছে? হ্যাঁ আছে তো স্যার। জায়গাটা তো এটাই। বডিতে যে
নকশা আঁকা ছিল, সেই হিসাবে এটাই সেই জায়গা। এই জায়গায় এখানেই কিছু লুকোনো থাকতে পারে, এই ঝিলের মধ্যেই। অভিজিৎ যাই বলো, এই লোকটা কিন্তু গোপনীয়তা সত্যি বজায় রেখেছে। স্যার মনে হচ্ছে বড় চুরি হয়েছে হীরের, যেটা এখানে লুকোনো হয়েছে। হীরা চুরি হয়েছে, এর মধ্যে তো এই ধরনের কোনো রিপোর্ট দায়েরই হয়নি। ঠিক আছে, দেখা যাক কি পাওয়া যায়। অভিজিৎ, এত বড় ঝিলের মধ্যে আমরা যদি একটা বাক্স লুকিয়ে ফেলি আর পরে এসে যদি খোঁজার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো কি করে যে ওই বাক্সটা আছে কোথায়? এটা তো ঠিক কথাই। এই ঝিলে তো কোনো চিহ্নও দেখা যাচ্ছে না এই বিষয়ে। অবশ্য যদি কোনো বক্স ফেলে থাকে তাহলে তো পাড়ের দিকেই ফেলবে। শোনো, হ্যাঁ স্যার। এখানে ধারে ধারে খোঁজো, আগে মাঝখানে পরে যাবে, আগে এই দিকটা দেখো। এই দিকগুলোতে স্যার এখানে কিছু আছে। গ্রেট। কি আছে? স্যার বড় বক্স আছে। বাক্স তুলতে পারবে বাক্সটাকে? না স্যার, অনেক বড়। কাজল, স্যার। ফোন করো, ক্রেন ডাকো। ইয়েস স্যার। সাবধানে সাবধানে। ওই চেনটা নিচে নামাও, বাক্সের সঙ্গে বেঁধে দাও। বেঁধেছো ঠিক করে? ওঠাও ওঠাও। উঠাও। উঠাও, উপরে, আরো উপরে। উপরে উপরে তোলো। আরো উপরে নাও, সাবধানে নিয়ে এসো, নিয়ে এসো, পাড়ে নিয়ে এসো। সাবধানে বাইরে আনো। আস্তে আস্তে নিচে নামাও, নিচে নিচে নিচে। সাবধানে রাখো, নিচে নামাও নামাও, নিচে নিচে। দয়া, তালাটা ভেঙে ফেলো। কাজল, এই হলো তোমার হিরে। কষ্ট করে নিজের শরীরে একটা নকশা করলো, আমি ভাবলাম কোনো গুপ্তধন রেখেছে ওই লেকের ভেতরে, যে কারণে খুন হয়েছে। কিন্তু পেলেটা কি? এই লাশ। আচ্ছা সালুকে, এরকমটা হতে পারে যে কেউ তার নিজের শরীরে একটা নকশা বানালো শুধু এইটুকু মনে রাখার জন্য সে একটা লাশ লুকিয়ে রেখেছে লেকের মধ্যে? বস, এই লাশকে মানে এই লোকটিকে সাংঘাতিকভাবে টর্চার করা হয়েছে। তার মানে? এ দেখো, এই দাগগুলো দেখছো? এর হাতের ওপর জ্বলন্ত সিগারেটের ছেঁকা দেওয়া হয়েছে, এর নখও উপড়ে নেওয়া হয়েছে। এ দেখো। তার মানে নিশ্চয়ই ওকে দিয়ে কিছু বলানোর চেষ্টা করা হয়েছে। যে লোকেরা ওই লোকটিকে মেরেছে সেই লোকেরাই একেও মেরেছে। তার মানে একেও তলোয়ার দিয়ে? হ্যাঁ বস, তলোয়ার এই লোকটির শরীরের পেছন দিক থেকে ঢোকানো হয়েছে। পেছনের ক্ষত বড় আর এই সামনের দিকের ক্ষত ছোট। এই লাশটা ছাড়া ওই বাক্সর ভেতরে তুমি আর কিছু পেয়েছো? হ্যাঁ পেয়েছি, এসো বলছি। কি পেয়েছো? এ দেখো, এই বক্সের মধ্যে দাগগুলো দেখছো? এটা এমন একটা জিনিসের যেটা মেটাল দিয়ে তৈরি, লোহা দিয়ে তৈরি। হয়তো এই তলোয়ার। ও, যদি এই তলোয়ারটাকে বক্সের মধ্যে রাখা হয় তাহলে এই তলোয়ারটা বক্সের সঙ্গে ঘষা লাগবে আর এইভাবে দাগ পড়ে যাবে। এখানে তো দেখছি দুদিকেই অনেক দাগ রয়েছে, তার মানে শুধু একটা তলোয়ার ছিল না।
অনেকগুলো তলোয়ার ছিল। একদম ঠিক। আর হ্যাঁ, আর একটা বিশেষ খবর পাওয়া গেছে। কি? যদিও এই তলোয়ারটাকে রাজা মহারাজাদের বলে মনে হচ্ছে, হুম, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এই তলোয়ারটা নকল। কি নকল তলোয়ার দিয়ে খুন করেছে? স্যার স্যার খোঁজ পেয়েছি। যে লাশটা আমরা মাটি থেকে পেয়েছিলাম ওটা একটা সিকিউরিটি গার্ডের লাশ, আর ওর নাম হলো মোহন। সিকিউরিটি গার্ডের লাশ? হ্যাঁ স্যার, সিকিউরিটি কোম্পানির মালিক বলছিলেন যে ও বহুদিন ধরে কাজে আসছিল না, আর হঠাৎ করেই একদিন নিখোঁজ হয়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে আরেকজন সিকিউরিটি গার্ডও নিখোঁজ, সেও অনেকদিন ধরে আসছে না। এই হলো তার ফটো। স্যার, এটা তো ওই লোকটার ছবি যার লাশ আমরা ঝিলের ওই বাক্সের মধ্যে পেয়েছি। তাহলে এই দুজনই সিকিউরিটি গার্ড? হ্যাঁ স্যার। ভীষণ আশ্চর্য লাগছে, একই কোম্পানিতে কাজ করে এমন দুজন সিকিউরিটি গার্ড একসাথে নিখোঁজ হয়, সেই সঙ্গে তাদের খুনও হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো স্যার যে একজন গার্ডের শরীরে একটা নকশা আঁকা ছিল, যেটা সেই জায়গার যেখান থেকে আমরা দ্বিতীয় সিকিউরিটি গার্ডের লাশ খুঁজে পাই। স্যার, কোনো একটা বড় ধরনের রহস্য আছে যেটা এরা দুজনেই জানতো, কিন্তু এদের দুজনের হত্যার পেছনে কোনো তৃতীয় লোকের হাত আছে যে এদের এই রহস্যটা সম্পর্কে জানতো। কিছু তো একটা গোলমাল আছে, কিছু গোলমাল আছে। এই সিকিউরিটি এজেন্সির মালিককে অ্যারেস্ট করি স্যার, সেই বলতে পারবে কি হয়েছিল ওই দুজনের সঙ্গে, হঠাৎ কেন গায়েব হয়ে গেল ওই দুইজন। নমস্কার স্যার, আপনারা আবার এখানে? কিছু খবর পেলেন মোহনের খুনির? স্রেফ মোহনই নয়, তোমার আরেক সিকিউরিটি গার্ডেরও খুন হয়েছে। কি কি বলছেন স্যার? সমীরও মরে গেছে? ওর লাশ আমরা ঝিল থেকে পেয়েছি। এবার এটা বলো যে সমীর আর মোহনকে মেরেছে কে? এটা আমি কি করে বলবো স্যার, আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি এই কথা শুনে। এই নাটক বন্ধ কর আর সোজাসুজি বল। আমি সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না। সব জানিস তুই, না হলে হাত গুটিয়ে এখানে বসে থাকতিস না। কোম্পানি থেকে দুটো লোক গায়েব হয়ে গেল, ওদের খুন করা হলো, আর তোর চিন্তা নেই কোনো? আর তুই পুলিশকে জানাস না কেন? স্যার, এর আগে অনেকবার ওরা এরকম না বলে গ্রামে চলে গেছিল। আমি ভাবলাম এবারেও ওরা এরকমই করেছে, এই জন্য কমপ্লেন করিনি। ওরা একসাথে কখনো ডিউটি করেছে? 1 মিনিট স্যার, এক্ষুনি দেখে বলছি। হ্যাঁ স্যার, এরা ডিউটি করেছে কিছুদিন একসঙ্গে, কয়েক মাস আগের কথা। এই তো রেকর্ড। দেখে বলো যে কোথায় ডিউটি ছিল। স্যার, একটা হলো জুয়েলারি শপ আর আরেকটা হলো ওয়্যার হাউস। ওয়্যার হাউস? হ্যাঁ স্যার, ওখানে তলোয়ার রাখা থাকে, পুরনো রাজা মহারাজাদের সময়কার, বাইরে মিউজিয়ামে নিয়ে যাওয়ার জন্য। এক মিনিট, কি বললে তুমি? ওয়্যার হাউস আর রাজা মহারাজাদের আমলে তলোয়ার? একবার এই ছবিটা দেখুন, এরকম কোনো তলোয়ার আপনার কাছে আছে? হ্যাঁ স্যার, এরকম তলোয়ার আমাদের কাছে আছে, আর এগুলো রাখি বাইরে মিউজিয়ামে পাঠানোর জন্য। কিন্তু এই ফটো কোথা থেকে পেলেন? শুধু এই ফটোটাই না, এই ধরনের তলোয়ারও পেয়েছি আমরা। কি? এটা কি করে সম্ভব? এরকম তলোয়ার আমাদের কাছে ছাড়া আর কারো কাছে থাকতেই পারে না। কিন্তু এই তলোয়ারটা একটা লাশের গায়ে গাঁথা ছিল। লাশের গায়ে? আগে হ্যাঁ, একজন সিকিউরিটি গার্ডের লাশ। আর ওই সিকিউরিটি গার্ড আপনাদের এখানে ডিউটি করেছে, আর আমাদের সন্দেহ কেউ ওই দামি তলোয়ার চুরি করে ওখানে নকল তলোয়ার রেখে দিয়েছে। না স্যার, এটা হতে পারে না। এখানে তো 24 ঘন্টা সিকিউরিটি থাকে, আর তালাও লাগানো আছে। দেখান ওই তলোয়ার আমাদের। আসুন দেখাচ্ছি। স্যার, এটার মধ্যে আছে এই দামি তলোয়ার। খুলে দেখা যাক।
যা সন্দেহ করেছিলাম ঠিক তাই, এখানকার প্রত্যেকটা তলোয়ারের নকল। কি এই সব কটা তলোয়ার নকল? আগে হ্যাঁ, এই সব কটা তলোয়ারই নকল। কেউ এখান থেকে আসল তলোয়ারগুলো বের করে নকল তলোয়ার রেখে দিয়েছে। আর এই চুরি আজ হয়নি, বরং অনেক আগে হয়েছে। আচ্ছা, আপনি শেষ কবে চেক করেছিলেন এই তলোয়ারগুলো? এই ধরুন 1 মাস আগে। 1 মাস আগে? তার মানে চুরিটা 1 মাসের মধ্যে হয়েছে। বিবেক, এই পুরো জায়গাটা সিল করে দাও, আর এই তলোয়ারগুলো সিজ করো। আর ম্যাডাম, আপনাকে বিউরো যেতে হবে। এটা আপনি কি করে জানলেন না যে আপনার ওয়্যার হাউসে চুরি হয়েছে? কেন জানতে পারলেন না স্যার, বলুন। স্যার, যে বাক্স বন্ধ থাকে তার মধ্যে থেকে চুরি হয়ে যাবে কি করে বুঝবো? না 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 না, আপনাদের তো মাঝে মধ্যে চেক করা উচিত ছিল, তাই না, যে সবকিছু ঠিকঠাক আছে কিনা? স্যার, আমি কি করে জানবো? আমি তো নিজেই আজকে জানতে পারলাম যখন আপনারা বাক্সটা খুললেন। আমি তো নিজেই অবাক হয়ে গেছি। অভিজিৎ, সালুকে তো বলছিল যে ওই বাক্সটার ভেতরে এমন কিছু জিনিস আছে যেটা মেটাল দিয়ে তৈরি। স্যার, আমার মনে হয় সিকিউরিটি গার্ডরাই এই তলোয়ারগুলো চুরি করেছে আর বক্সে ঢুকিয়ে ঝিলের মধ্যে ফেলে দিয়েছে। হ্যাঁ স্যার, ওরাই আসল তলোয়ার চুরি করে আর সেই জায়গায় নকল তলোয়ার রেখে গেছিল। আর যেই মুহূর্তে খুনিরা জানতে পারে ওই সিকিউরিটিদের প্ল্যানের ব্যাপারে, মেরে ফেলে দুজনকে। কিন্তু স্যার, খুনি কে হতে পারে? সেই হবে যে অ্যান্টিক তলোয়ারগুলো বিক্রি করে খুব তাড়াতাড়ি বড়লোক হতে চেয়েছে। আপনার ওয়্যার হাউসে কে কে কাজ করে? স্যার, এখানে তো কাজ শুধু 3 জনই করে, 2টো সিকিউরিটি ম্যান, মোহন আর সমীর, আর আমি স্যার। ওরা 2জন তো মারা গেছে। আচ্ছা, আপনারা 3 জন ছাড়া আর কেউ আছে যে তলোয়ারগুলোর কাছে মাঝে মাঝে যেত? না স্যার। বলে ফেলুন, বলে ফেলুন। যদি আপনাদের 3 জন ছাড়া ওখানে কেউ যেতই না, যদি আপনাদের 3 জন ছাড়া কেউ জানতোই না তলোয়ার কোথায় রাখা আছে, তাহলে সেটা চুরি হলো কি করে? কি করে চুরি হলো? কিভাবে চুরি হলো? কিভাবে উধাও হলো তলোয়ারটা? কিভাবে? কিরকম কেস এটা, যেটার এখন পর্যন্ত কোনো শুরু জানা যায়নি, না তার শেষটা? কিরকম কেস এটা, যেটার এখন পর্যন্ত কোনো শুরু জানা যায়নি, না তার শেষটা? ইয়েস, ও অভিজিৎ। অভিজিৎ, এবার বুঝতে পেরেছি এই কেসটার শুরু কোথা থেকে হয়েছিল। এখন সব বুঝতে পারছি। স্যার, প্ল্যান কি আর আমরা কার অপেক্ষা করছি? বিবেক খুব শিগগিরই জানতে পারবে যে প্ল্যানটা কি। আপাতত আমাদের ওই সিকিউরিটি এজেন্সির মালিককে ফলো করতে হবে, দেখতে হবে ও কোথায় কোথায় যায় আর কাদের সঙ্গে দেখা করে। এসে গেছে। বিবেক, এই লোকটাকে নজরে রাখো, কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে সব দেখতে হবে। কোন মুহূর্তে যে উধাও হয়ে যাবে কিচ্ছু বুঝতে পারবে না। ওকে ফোন করছে।
স্যার এ তো কোনো রেস্টুরেন্টে যাচ্ছে। আমরাও যাই, চলো রেস্টুরেন্টে ডিনারটা করে নিই, তাই না? ও এখানে একটা রেস্টুরেন্টে গিয়ে বসেছে, আমরা আমাদের কাজ শুরু করে দিচ্ছি। ওকে? হাই সুইডি। জুসটা এত তেতো লাগছে কেন? ওয়েটার, এই কিরকম জুস এনেছো? এত তেতো, বিষের মতো পুরো। যাও বদলে নিয়ে এসো এটাকে। আমি তো ভাবলাম পুরোনো জুস এনেছো। এক্ষুনি নিয়ে আসছি। সরি ডার্লিং, না কিছু না, জুসটা বড্ড তেতো ছিল। পারফেক্ট ম্যাচ নাতাশা। সচিন, এই হচ্ছে আমাদের আসল আসামি। এই সেই লোক আসল তলোয়ার চুরি করে বাক্সের মধ্যে নকল তলোয়ার ঢুকিয়ে রেখেছিল। এবারে দেখো একে আমরা কেমন ভেলকি দেখাই। হ্যালো হ্যালো শৈলেশ বাবু। হ্যাঁ বলছি। আমি আপনাকে এটা বলবার জন্যই ফোন করেছি যে আপনি একটু সাবধানে থাকবেন। সিআইডিরা জানতে পেরেছে যে মোহনকে খুন আপনিই করেছেন। ওরা কিন্তু আপনাকে ধরবার জন্য আসছে। কি সব উল্টোপাল্টা কথা বলছো তুমি? সিআইডির লোকেরা আমার ব্যাপারে জানলোটা কি করে? হ্যাঁ, সেটা আমি জানি না কি করে ওরা জানতে পারলো। দেখুন, নিজের ভালো যদি চান তাহলে আমি বলি কি, এই শহর ছেড়ে দিন। তুমি কে বলছো? আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। হ্যালো হ্যালো, হ্যালো, আমার কথা মন দিয়ে শোনো। আমাদের সব কিছু উল্টো পাল্টা হয়ে গেছে। আমি এক্ষুনি তোমার সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ, এক্ষুনি মানে এক্ষুনি। সিআইডির লোকেরা আমার ব্যাপারে সব কিছু জেনে ফেলেছে। কোথায়? ঠিক আছে, আসছি আমি। আপনি ওকে ফোন করলেন কেন? ও তো পালিয়ে যাবে। সচিন, আমিও এটাই দেখতে চাই যে এখান থেকে পালিয়ে ও কার কাছে যেতে চাইছে। চলো। কোথায় গেল ওই লোকটা? এই গাধাটার জন্য মারা পড়তে হবে। এত রাত্রে এখানে ডাকার কি দরকার ছিল? অন্য কোথাও তো দেখা করতে পারতো। কোথায় গেল এ? আরে কি ভূতের মতো ওখানে দাঁড়িয়ে আছিস? বাইরে আয়। আরে সিআইডির লোকেরা আমার ব্যাপারে সবকিছু জেনে ফেলেছে। আমাকে এখান থেকে পালাতে হবে। দেরি করিস না, তাড়াতাড়ি আয়। সিআইডি জানতে পেরে গেছে তো জেনে যাক, কিচ্ছু হবে না। কিছু হবে না মানে? কি বলতে চাইছিস? সিআইডির লোকেরা কি তোর বাড়ির আত্মীয় স্বজন নাকি? অনেকটা এরকমই ধরে নে, আমার কিচ্ছু হবে না। বাহ, তুমি বেঁচে যাবে আর শুধু আমি ভাসবো? ভালো করে শুনে নাও, যদি আমি ডুবি না তাহলে আমি তোমাকে নিয়েই ডুববো। নাম বলার জন্য বেঁচে থাকবে, তারপরে তো নেবে আমার নাম। মানেটা কি? হ্যাঁ, নাম নেবে আমার। তুই আমার ওপর গুলি চালাবি? হ্যাঁ হ্যাঁ, কেননা সেটাতে আমার লাভ আছে। সমস্ত আসল তলোয়ার আমার হয়ে যাবে। কে ওখানে? অভিজিৎ, এ তো খাদানের মালিক। পালাচ্ছিস কোথায় বেটা? বাকি গল্পটা কি তাহলে তোর ঠাকুরদা বলবে? চল। সিআইডি? হ্যাঁ, সিআইডি। তুমি তো সবেরই উত্তর দিয়ে দিলে। এটা আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না।
আচ্ছা, আমি কি আপনাকে সাহায্য করব মনে করার জন্য? কিছু বুঝতে পারছেন না? হ্যাঁ? আমি ভেবেছিলাম এই রাজা মহারাজাদের আসল তলোয়ারের জায়গায় আমরা নকল তলোয়ার রেখে দেব। আর যে অ্যান্টিক তলোয়ারগুলো রাখা ছিল সেটা তুমি বাক্সের মধ্যে ভরে ঝিলে লুকিয়ে রাখলে, তাই না? আর মোহন? মোহন ওই নকশা নিজের শরীরে কেন আঁকিয়েছিল? মোহন আর সমীর আমাদের প্ল্যানের ব্যাপারে সব কিছু জেনে ফেলেছিল। আমার সিকিউরিটির লোকেরা প্রত্যেকে যারা বাইরে যাচ্ছে তাদের খুব ভালো করে চেক করে। এই জন্য ওরা কাগজে নকশা না বানিয়ে নিজেদের গায়ে বানিয়ে নিয়েছিল স্যার। আর সেখান থেকে ওরা তলোয়ারগুলো চুরি করে নিয়েছিল স্যার। যখনই আমরা দেখলাম যে বক্সটা খালি, আমরা সঙ্গে সঙ্গে সমীরকে ধরলাম, কেননা ওরা দুজনে ওয়্যারহাউসের গার্ড ছিল। আর ওকে টর্চার করতে থাকেন যতক্ষণ ও মোহনের বিষয়ে মুখ না খুলেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু লাশ এই খাদানের মধ্যে লুকানোর কি দরকার ছিল? আমরা ভেবেছিলাম যে কাজ বন্ধ আছে, কেউ কিছু জানতেও পারবে না। বাহ, 3-3টে খুন করেছো তোমরা, 3-3টে খুন। এবার জেলে গিয়ে ঘানি টানো, যতদিন না ফাঁসি হচ্ছে।